আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। হঠাৎ করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কেন আমেরিকায় গেলেন? আমেরিকা কি তাকে ডেকে পাঠিয়েছে? এর পাশাপাশি আরো কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে। ডক্টর খলিলের বিষয় নিয়ে আসছি। তার আগে যে কক্সবাজার জেলার পেকুয়া বাজার, একটা বাজার আছে, এটা পেকুয়া বাজার, ওখানে একটা উপজেলার আন্ডারে একটা মেইন বাজার, ওটা ব্যবসায়িকভাবে ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমি একটা 19 তলা হোটেলের কথা বলেছিলাম, যেটা নিচের তলাটা ছিল পানশালা, রেস্টুরেন্ট এসব, এবং তারপরে উপরের দিকে ছিল মানে থাকার জায়গা। এই 19 তলা হোটেলটির মালিক ছিল মোস্তফা মাঝি, এবং এই হোটেলটি বেশ কয়েক মাস আগে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যখন টেকনাফে আরাকান আর্মিকে ডক্টর ইউনূসের প্রশাসন ব্যাগ দিচ্ছিল, এবং সেখানে আরাকান আর্মিরা সেখানে মানে বিয়ে করছে, ঘর বাড়ি করে থাকছে। তো সেই অবস্থায়, এবং সেখানে অনেক মার্কিন আহ, সেনা, মার্কিন প্রশাসনের লোকজনের আসা যাওয়া ছিল, যে কারণে সেখানে তাদের মনোরঞ্জনের জন্য একটা পানশালা করা হয়েছিল। 3-4 দিন আগে হঠাৎ এই মোস্তফা মাজিকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। কারা মোস্তফা মাজিকে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। এমনকি মোস্তফা মাজির মতো একজন গুরুত্বপূর্ণ লোক ওই পেকুয়া বাজারে, তার মৃত্যুটা নিয়ে তেমন কোথাও কোনো আলোচনা বা আমাদের প্রধান প্রধান গণমাধ্যমে বিষয়টি আসছে বলে আমার চোখে পড়েনি। যে কথা বলছিলাম, যে ডক্টর খলিল কেন আমেরিকায় গিয়েছেন হঠাৎ করে, 3টি কারণে তিনি গিয়েছেন। যে বাংলাদেশ এই যে চীনের সাথে তাদের দহরম মহরম বাড়ছে, এবং চীন থেকে তারা 20টি J-10 CE যুদ্ধবিমান কিনবে বলে আলোচনা করছে। কেন এই যুদ্ধ বিমানগুলো চীন থেকে বাংলাদেশ কিনবে, এই প্রশ্নটি মার্কিন আহ, কর্তৃপক্ষ ডক্টর খলিলকে করবে। ডক্টর খলিল মূলত পল কাপুরের সাথে মিটিং করবেন, যিনি অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ফর সাউথ এশিয়া। আবার ভারতে যিনি মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড, তার সাথেও ডক্টর খলিলের মিটিং হওয়ার কথা। এর বাইরে ট্রাম্প প্রশাসনের আরো 2-1 জনের সাথে মিটিং হওয়ার কথা। সুতরাং এই যে চীন থেকে যুদ্ধ বিমান কেনা, চীনের সাথে দহরম মহরম, এই প্রশ্নটি ডক্টর খলিলকে করবে। আরেকটা বিষয়, যে আপনারা সোনাদিয়া দ্বীপের নাম শুনেছেন, আমরা তো বারবার সেন্ট মার্টিন দ্বীপের কথা বলছি, যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা নিয়ে নেবে, কিন্তু আমেরিকার কুনজর পড়েছে সোনাদিয়া দ্বীপের উপর। এই সোনাদিয়া দ্বীপের কাছে, সোনাদিয়াটা হলো মহেশখালী উপজেলার মধ্যে, এই সোনাদিয়া দ্বীপের কাছে একটা গভীর সমুদ্র বন্দর হবে। এই সমুদ্র বন্দরটা কে করবে, এটা নিয়ে চীন অনেক ঘোরাঘুরি করছে। আবার সোনাদিয়া দ্বীপটাকে একটা ইকো পার্কের মতো করবার জন্য শেখ হাসিনা সরকার চেয়েছিল জাপানের সাথে একটা আলোচনা করতে, কারণ এটা আবার এই প্রাকৃতিকভাবে খুব সমৃদ্ধশালী, এবং এটাকে বলা হয় যাযাবর পাখিদের দ্বীপ। তো এইখানে এখন যেহেতু আমেরিকার কুনজর পড়েছে, আমি বললাম যে আমেরিকার অনেক সৈন্যরা, আমেরিকান প্রশাসনের লোকজন এখন সোনাদিয়া দ্বীপে যাওয়া আসা করে। এই সোনাদিয়া দ্বীপে খুব রিসেন্টলি হত্যাকাণ্ড বেড়ে গেছে, বেশ কিছু খুন হয়েছে এখানে, এবং এই খুনগুলো নিয়ে ট্রাম্প প্রশাসন ভীষণ উদ্বিগ্ন, এবং তারা জানতে চায় যে এই খুনগুলো কারা করছে। স্বভাবতই যখন এই সোনাদিয়া এই খুনগুলো হচ্ছে, অনেকেই বলছে যে ভারতের এখানে হয়তো কোনো হাত আছে, কিন্তু ভারতের পক্ষ থেকে এটি অস্বীকার করা হচ্ছে, এবং ট্রাম্প প্রশাসনও মেনে নিচ্ছে হয়তো এটা ভারত করছে না। তাহলে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, এটি নিয়ে আলাপ করবে এই ডক্টর খলিলের সাথে। কারণ এখন আরাকান আর্মি কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছে, মাঝখানে তাদের যে একটা জয় জয়কার ছিল সেই জায়গাটা তারা নেই, তারা পিছু হটেছে। তো সেই জায়গায় এখন আরাকান আর্মির ভূমিকাটা কি, এখানে আবার রোহিঙ্গারা সশস্ত্র গ্রুপ করে তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে। সো এই জায়গার সমীকরণগুলো খুব জটিল হয়ে গেছে, এটি নিয়েও তার সাথে কথা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ডক্টর খলিলের সাথে হবে সেটা হলো যে সবাই চাচ্ছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। আপনারা দেখেছেন যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে জাতিসংঘ কাউকে পাঠাবে না,
কদিন আগে কমনওয়েলথের দেশগুলোর অ্যাসোসিয়েশনের মহাসচিব এসেছিলেন, তিনিও বলে গেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তারাও কোনো পর্যবেক্ষক পাঠাবেন না। আইআরআই যারা বাংলাদেশে থাকে, যারা কদিন আগে একটা ভুয়া জরিপ করে বলল যে 70%-এর মতো লোকজন ইউনূসকে সমর্থন করে, তারাও এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে না। এরকম 7টা প্রধান পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশে আসবে না। মানে যেহেতু ইনক্লুসিভ নির্বাচন করার এখনো পর্যন্ত অবস্থা তৈরি হয়নি, ইউনূস এখনো ঘোষণা দেয়নি বা ইউনূস সরে যায়নি, সুতরাং এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে লোক দেখানো একটা পক্ষপাত দুষ্ট দুর্বল নির্বাচন হবে, সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়ে সময় এবং অর্থের অপচয় করতে চায় না এসব জাতিসংঘ, কমনওয়েলথ, এইসব সংস্থাগুলো। তো এই জায়গায় আমেরিকা ট্রাম্প প্রশাসন ডক্টর খলিলকে ডেকেছেন এ কারণে যে বারবার তার কাছে এই ডক্টর খলিলের মাধ্যমে কিন্তু মেসেজগুলো ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে, যে কাতারে মিটিং হয়েছে, দিল্লিতে মিটিং হয়েছে, যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। তো আমেরিকা এখন জানতে চায় যে বারবার বলা সত্ত্বেও কেন এই ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না, বা এখন এ পর্যন্ত কোনো ঘোষণা হচ্ছে না। এই বাংলাদেশের বর্তমানে নির্বাচনকে ঘিরে কি অবস্থা, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার জন্যই ডক্টর খলিলকে ডেকেছেন। অনেকেই বলার চেষ্টা করছে যে ডক্টর খলিল আসলে গিয়েছে এই যে এখন বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকান ভিসা অ্যাপ্লাই করে, বিশেষ করে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা, তাহলে তাকে একটা বন্ড মানি ডিপোজিট হিসেবে দিতে হবে। তো এই বন্ড মানিটা যেন না দিতে হয়, এই তদবির করবার জন্য ডক্টর খলিলকে আমেরিকায় পাঠানো হয়েছে। এটি আসলে অসত্য তথ্য। ডক্টর খলিল আমেরিকায় যাবে সেটি আগেই সিদ্ধান্ত হয়েছে। তারপরে এই ট্রাম্প প্রশাসন এই ঘোষণাটা দিয়েছে যে 38টা দেশের এখন ভিসার সাথে, বিশেষ করে যদি ভিসা পায় তাহলে তার সাথে ভিসা বন্ড মানি দিতে হবে। আপনি মানে 38টা দেশের নাম দেখলে আপনি দেখবেন আমাদের দক্ষিণ এশিয়া আছে নেপাল, ভুটান, আর অধিকাংশ আফ্রিকার এই যে নাইজেরিয়া বা এরকম উগান্ডা, জিম্বাবুয়ে, গাম্বিয়া, মানে যে নামগুলো আপনারা নাম শুনলেই বোঝা যায় যে দরিদ্র, গরিব, যুদ্ধপীত। তো সেই জায়গায় এখন বাংলাদেশের নাম উচ্চারণ হচ্ছে। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে 2041 সালে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাওয়ার জন্য, 2030 সালের মধ্যে ক্ষুধা মুক্ত দেশ গড়বার জন্য এবং মধ্যমায়ের দেশ গড়বার জন্য একটা টার্গেট করেছিলেন এবং সেভাবে আগাচ্ছিলেন। ডক্টর ইউনূস সেখান থেকে একদম পা ধরে বাংলাদেশকে নিচে নামাচ্ছে এবং এখন বিশ্বের যে দেশগুলোর নাম শুনলে আমরা আমাদের চোখে এই ক্ষুধা মন্দা ভাসে, বাংলাদেশের নামটা সেই তালিকায় ঢুকে গেছে। ডক্টর ইউনূস এমন ম্যাজিক দেখাচ্ছেন যে তার ম্যাজিকের তুলনায় অনেকে বলেন এটা ইউনূস ম্যাজিক, আমি বলি এটা ডক্টর ইউনূসের গালে ডোনাল্ড ট্রাম্পের চপেটাঘাত। হ্যাঁ, এবং এই যে এখন এই যে ভিসা বন্ড ফি, এই বন্ড ফিটা কি, যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে এক্সিস্টিং তাদের জন্য এটা প্রযোজ্য না, কিন্তু নতুন করে যারা ভিসা অ্যাপ্লাই করতে যাবে তখন ওই ভিসা অফিসার 3টা ক্যাটাগরি, হয় $5,000, নাহলে $10,000, নাহলে $15,000 তাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। সো ভিসার ইন্টারভিউর সময় আপনাকে অফিসার বলে দেবে যে তুমি এত টাকা ডিপোজিট দাও। এই ডিপোজিট দেওয়ার অর্থ হলো যে আপনি যখন আমেরিকায় যাবেন এবং আপনি ওই ভিসার শর্ত অনুযায়ী আপনি যদি ফিরে আসেন তাহলে আপনি ওই টাকাটা ফেরত পাবেন, অথবা আপনি ভিসা পাওয়ার পরে গেলেন না তখনও আপনি ওই টাকাটা ফেরত পাবেন, অথবা আপনি আমেরিকায় আসলেন, আমেরিকা এয়ারপোর্ট থেকে আপনি ঢুকতে পারলেন না তখনও টাকাটা ফেরত পাবেন। কিন্তু আপনি যদি শর্ত ভঙ্গ করেন, আপনি যদি আহ, আপনার ভিসার মেয়াদের মধ্যে যদি ফিরে না আসেন তাহলে আপনার ওই টাকাটা হয়তো সরকার, মার্কিন সরকার রেখে দিতে পারে। হ্যাঁ, আর সবকিছু ঠিক থাকলে তো আপনি টাকা ফেরত পাবেন। কিন্তু সমস্যা হলো যে অনেকের পক্ষেই, বিশেষ করে মধ্যবিত্তের পক্ষে এতগুলো টাকা একসাথে দেওয়া এবং ওই টাকাটা ফেলে রাখা, হ্যাঁ, এটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। তবে এখানে 38টা দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে, এটি আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার আর কি। যদিও ডক্টর ইউনূসের লজ্জা নাই, তিনি হাসি হাসি মুখ করে আবার বলবেন। আবার এখন তার চামচারা বলতেছে যে ডক্টর খলিল গেছে এই ভিসার বন্ড মানির বিষয়টা ঠেকাতে। ডক্টর খলিল এই বিষয়ে আলোচনা করতে জানিনি, তাকে এই বিষয়ে ডাকাও হয়নি, অ্যান্ড হি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি।
কারণ এই ভিসার বিষয়গুলো পল কাপুর কিংবা সার্জিও গার্ড দেখেন না। সুতরাং ডক্টর খলিল গেছে মূলত বাংলাদেশে একটা এই নেক্সট নির্বাচন নিয়ে কথা বলতে, এবং ডক্টর খলিল 12 তারিখে ফিরবেন। আর আমার ধারণা যে হয়তো একই ফ্লাইটে বাংলাদেশে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনিও আসতে পারেন আর কি। তো দেখা যাক ডক্টর খলিল বাংলাদেশের জন্য কি মেসেজ নিয়ে আসেন। আর ডক্টর ইনুস, তার উপর আমেরিকান প্রশাসনের বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আশীর্বাদের হাত কখনোই মাথায় ছিল না, কিন্তু আমেরিকা তার স্বার্থের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে ডিল করছে, এবং এই ডিলিংসটা মূলত ডক্টর খলিলের মাধ্যমেই করছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভেল ডকুমেন্ট, আমি যখন বললাম ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হলো, সবাই তখন আবার লিখতে শুরু করে দিলেন, না 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 ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হচ্ছে না, উনি সব বাজে কথা বলছেন। আলটিমেটলি আপনাদের খবরের কাগজেও বেরোলো যে শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। আমি বলেছিলাম এই গঙ্গা পানি চুক্তি হবে না, আমি ভুল করে তিস্তা লিখেছি, বলে ফেলেছি তিস্তাটা আলাদা, বলেছিলাম হবে না, আলটিমেটলি হচ্ছে না। আমি বলেছিলাম ট্রান্সশিপমেন্ট বন্ধ হবে, আপনারা বলেছিলেন কোনোদিনই ভারতবর্ষের ক্ষমতা নেই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার, আমি বলেছিলাম দেখে নেবেন। আমি এটাও বলেছিলাম যে পাকিস্তানকে মারবে, মেরে কোমর ভেঙে দেবে, আপনারা লিখেছিলেন ভারতের কোনোদিন সাহস হবে না পাকিস্তানকে আঘাত করার। সেই পাকিস্তানকে মেরে কিন্তু 8 মে শুইয়ে দিল। আমি আবার বলছি, আবার নতুন করে জিও পলিটিক্স যা হচ্ছে তাতে কি কি হতে পারে, কখন কি হবে, আমি সেটা বলেছি, এবার এটাও মিলিয়ে নেবেন। মানে আমি যেগুলো বলেছি আপনাদের স্মরণ করিয়ে দিলাম, দেখুন আপনাদের সেই কথাগুলো আমার মিলেছে কিনা। এখন যে কথাটা আমি বলছি সেটাও আপনাদের মিলবে। এই যে আপনাদের দেশ জোড়া এখন ভারত বিরোধী জিগির একটা উঠেছে না, এই জিগিরে আমাদের দেশের মানুষ কিন্তু উত্তপ্ত হয়ে গেছে। তারা এমএলএ কে বলছে, এমএলএ এমপি কে বলছে, এমপি লোকসভায় বলছে, লোকসভা থেকে রাজ্যসভা আলোচনা হচ্ছে, এই সমস্ত কিন্তু হচ্ছে। যখন এই চাপটা যখন ধীরে ধীরে বাড়লো, এবং আপনারা জানেন যে এপ্রিল মে মাসে আমাদের বিধানসভা ভোট আছে পশ্চিমবঙ্গে, এরপরে তামিলনাড়ু আছে, তারপরে আপনার মণিপুর না মিজোরাম সেখানে একটা আছে, খুব আমি শিওর না, ওখানে কোনো একটা রাজ্যে আছে। ফলে এই বাংলাদেশের সঙ্গে মানে এই রাজ্যগুলোর সম্পর্ক কিন্তু একদম আত্মার সঙ্গে জুড়ে রয়েছে। তো বিজেপি রাজনীতি করে, তার ভোট দরকার, সরকারে টিকে থাকতে গেলে ভোট দরকার। ফলে ভোট যদি পেতে হয় তাহলে জনগণের কথা শুনেই চলতে হবে। এবার রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে, খাবার দেওয়া বন্ধ করুন, খাবার দেওয়া বন্ধ করুন। একবার আমি লিখেছিলাম যে আমি বলবো, তাতে এত কুমন্তব্য এসেছিল, তা আমি বাধ্য হয়ে বলেছিলাম যে আমি বলবো না, থাক, আপনারা খেয়ে বললেন না খেয়ে বললেন, তাতে আমার কি যায় আসে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে তাতে না বলে উপায় নেই। সেটা হচ্ছে লিখিত সম্মতি আসতে শুরু করে দিয়েছে সব দলগুলোর, একমাত্র বাকি আছে দক্ষিণের দলগুলো, সাউথ ইন্ডিয়ার যে দলগুলো আছে তাদের এই বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে তাদের কোনো রকম আইডিয়াও নেই, তারা কিছু জানেও না, তারা কানও দেয় না। ইদানিং যখন সব নেতারা গিয়ে ওখানে বলছেন, তখন তারা একটু নড়ে চড়ে বসেছেন যে ভারতবর্ষের ওপরে যদি এরকম একটা আঘাত হয় তাহলে তো আমাদের ওপরই আঘাত। সেই সাউথ ইন্ডিয়ার দলগুলোর বোধহয় গোটা 20-25 দল আছে, ছোট বড় মিলিয়ে, তাদের কাছ থেকে এখনো সম্মতি পত্রটা পাওয়া যায়নি। ভারত করে কেন? ভারত এই কারণে করে, ভারতে যে বিরোধী শক্তি আছে না, এই বিরোধী শক্তি যারা আছে তারা মানে নিজের জায়গায় মানে কখনো এক জায়গায় থাকে না, একমত থাকে না। আজকে যারা এই বিরোধিতা করছে, যখন বাংলাদেশে যখন চূড়ান্ত মানে খাদ্য সংকট দেখা দেবে, একেবারে মানে না খেয়ে মানুষ মরার মতো অবস্থা হয়ে যাবে, তখন এরাই তখন ত্রাহি চিৎকার করতে শুরু করে দেবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নৃশংস ভূমিকা অবতীর্ণ হয়েছেন। একেবারে কার্টুন ফার্টুন একে নরেন্দ্র মোদীর গোষ্ঠীর পিণ্ডি পাকিয়ে দেবে। নরেন্দ্র মোদী ওই জন্য ঠিক করেছেন যে এবার আমি শেখ হাসিনার বেলায় এরকম আমি করেছিলাম, পরে যাতে ট্যাপও না করতে পারে, আমি এবারে লিখিত সম্মতি আদায় করে নেব। উনি তাই বলেছেন সব দলকে লিখিত সম্মতি দিতে হবে। লিখিত সম্মতি সব দল দিয়ে দিলে পরে আমি খাদ্যশস্য বয়কট বন্ধ করে দিলাম, সমস্ত কিছু বন্ধ করে দিলাম, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছি, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। এইবারেতে কোনো দল কিন্তু যেহেতু লিখিত দিয়ে দিয়েছে, তারা আর পার্লামেন্টে এসে ঝড় তুলতে পারবে না। এটাই হচ্ছে মোদিজির খেলা। আমি কালকে একটা চ্যানেলে বলেছিলাম, মোদিজিকে যারা বুঝতে পারেন না, মনে করেন ভীতু কাপুরুষ, তারা মোদিজির কুটনীতিটাই বুঝতে পারেন না। মোদিজি হলেন জেফ্রি বয়কট কিংবা আমাদের সুনীল গাভাস্কারের মতো ঠুকে ঠুকে খেলার প্লেয়ার। ধীরে 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 দেখুন না, আপনার এই বলেছিলাম ওই চুক্তি হবে না, ওই আমাদের যে বাণিজ্য চুক্তি হবে না, মনে পড়ে? কবে থেকে বলে যাচ্ছি বাণিজ্য চুক্তি হবে না, আলটিমেটলি এখনো কিন্তু হয়নি। ভারত এখনো ডিলে করে যাচ্ছে, আরো ডিলে করাবে, আরো ডিলে করাবে। আমি বলেছি আমি এই সরকার হবে না, এই সরকারের ভোটও হবে না, এই সরকার থাকবেও না, ভোট আপনাদের হবে না। আমি শুরুর দিন থেকে বলে যাচ্ছি ভোট হবে না, এখনো বলে যাচ্ছি ভোট হবে না। ভোট হলে পরে তখন আপনি আমাকে গালাগালি দিয়েন। ফলে এখন দেখুন আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু সবকটাই সত্য হয়েছে। এখন এই যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কি হচ্ছে, আমাদের এত ভারত বিরোধিতা করা হয় পদে পদে। এই মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে কিন্তু ভারতের কোনো সম্পর্ক নেই, সে কিন্তু বিসিসিআই এর, যদিও বিসিসিআই উচিত হয়নি, এটা আগে থেকেই বিসিসিআই এর বলে দেওয়া হয়েছিল এবারে আমরা বাংলাদেশকে নেব না, তাহলে মুস্তাফিজুর আসতেন না, তিনি সম্মানিত হলেন। এটা আমাদের বিসিসিআই এর দোষ, এটা কিন্তু আমি স্বীকার করি, মানে যেটা স্বীকার করার সেটা স্বীকার করি আমি। কিন্তু তাই যদি হয় তাহলে সাকিবকে আপনারা মানে কেন দেশদ্রোহী আখ্যা দিয়ে সাকিবকে তার পাশে দাঁড়াচ্ছেন না? দেশদ্রোহী আখ্যা দিয়ে তার বেলাতে কিছু বলছেন না তো, তখন আপনাদের গায়ে লাগে না। সাকিবের বেলা আপনাদের গায়ে লাগে না, অথচ সাকিব হচ্ছে এমন একজন প্লেয়ার যিনি বাংলাদেশকে চিনিয়েছেন, বিশ্বের মাঠে কিন্তু সাকিব প্রথম চিনিয়েছেন। তারপরে কিন্তু যত এসছে মুস্তাফিজুর রহমান, তারপর আরো যারা এসছে, আপনার প্রাক্তন ক্যাপ্টেন ছিল যিনি পরে এমপি হলেন, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তিনি, এনারা সমস্ত পাত প্রদীপের আলোয় আসেন। এর দিকে আপনারা ভারত বিরোধিতা করছেন, ওই দিয়ে চালও নেবেন, আবার তেলও নিচ্ছেন। একজন খুব মজা করে ভালো লিখেছে, মুস্তাফিজুর রহমানকে বার করে দেওয়ার প্রতিবাদে ভারত থেকে বাংলাদেশ 1,80,000 লিটার তেল কিনলো প্রতিবাদে। খুব বুদ্ধিমানের মতো খুব সুন্দর করে লিখেছে, আমি গুছিয়ে বলতে পারলাম না, ব্যাপারটা এরকমই উনি যেটা লিখেছেন। তো এই যে জিনিসগুলো এখন হচ্ছে না, এই যে ভারত বিরোধিতাও করবেন অথচ ভারতের মালও খাবেন, এটাই ভারতবর্ষের মানুষ সহ্য করতে পারছেন না। মানে এদের খেয়ে 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 না অনেক চর্বি জমে গেছে এখন, এদের চর্বি একটু কমানো দরকার, তাই এদের চর্বিটা এখন কমানো হচ্ছে। এইবার দেখুন আর একটা, আমি যেটা বলেছিলাম যে ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হবে, এটা লাস্টে বলছি এই কারণে যে এটা আজকে আমাদের কাগজে বেরিয়েছে, এই দেখে দিন, পড়তে পারছেন? এবার আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়ার পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে সিদ্ধান্ত নিল ঢাকা। আপনারা এটা করে দিয়েছেন, বাংলাদেশ এটা দেখিয়ে দিয়েছে পথটা, তাহলে এগিয়ে আছে কি আপনারা বলুন? এই যে ভারত বাংলাদেশ সম্পর্ককে অবনতির জায়গায় নিয়ে যাচ্ছে কে? ভারত কিন্তু এখনো পর্যন্ত টুকটাক ভিসা দিয়ে যাচ্ছে, খুব অসুস্থ মানুষকে কিন্তু ভিসা দিয়ে যাচ্ছে ভারতবর্ষ। তারপরে আপনাদের দেশ থেকে যে সমস্ত মানে কর্মকাণ্ড হচ্ছে
তারপরে আপনারা কি মনে করেন ভারতীয়রা আপনাদের পাশে থাকবে? এখন যারা ট্রিটমেন্ট করতে আসছেন না এখানে, তারাও কিছুটা বিপদে পড়ছেন। আমার এলাকাতে আমি নিজে দেখেছি, আমি নিজে তাদেরকে গিয়ে আমি রক্ষাকর্তা হয়ে আমি দাঁড়িয়েছিলাম। এত হেনস্থার শিকার হচ্ছিলেন। এখানে কেউ ঘর ভাড়া দেবে না, ঘর এমনি পড়ে থাক। এখানে সে ভাড়া নেয় তো, ঘর ভাড়া দেবে না, থাকবেন কোথায় শীতের রাতে? এটা পরশু দিনের ঘটনা, আমি বলতে ভুলে গেছিলাম আপনাদের। সুতরাং এখানে এসে কিন্তু আপনারা খুব একটা শান্তিতে থাকবেন না। ভারতের সঙ্গে শত্রুতা করে একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র যার উপরে আপনারা নির্ভর করছেন, তার সঙ্গে শত্রুতা করে আপনারা কদিন টিকতে পারবেন? এই যে খাদ্যপণ্য এই যে বন্ধ হওয়ার সিদ্ধান্ত, তেল ফেল বন্ধ হওয়ার সিদ্ধান্ত, যন্ত্রপাতি মানে আপনার গাড়ির যন্ত্রপাতি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আপনার বর্ডারগুলোকে পুরো সিল করে দেবে। সিল করে দিলে কি হবে? এবার আপনাদের গাড়িগুলোও চলবে না, অকেজো হয়ে যাবে, আপনার তেল পাবেন না, আপনি খাবার পাবেন না, আপনি মানে 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 একটা দ্বীপের মধ্যে আপনারা বন্দী হয়ে যাবেন। আপনারা সেটাই চাইছেন। আপনারা বলছেন ফেলো করি মাখো তেল, তেল মাখুন। আপনারা যত খুশি পাকিস্তান থেকে, দুবাই থেকে ভারতীয় চাল কিন্তু পাকিস্তান নিয়ে যাচ্ছে, দিয়ে আবার পাকিস্তান থেকে আবার বাংলাদেশে আসছে, ঘুরিয়ে নাক দেখানোর মতো অবস্থা। মানে যেমন পাকিস্তান তেমন হচ্ছেন আপনারা। মানে ভারতের মালটা 80 কিলোমিটার পেরোলে ঘরে ঢুকে যেত, সেটা যাচ্ছে প্রথম দুবাই, আর দুবাই থেকে যাচ্ছে পাকিস্তান, পাকিস্তান থেকে আসছে এখানে। মালয়েশিয়াও তাই, স্টেট অফ ব্রুনেও তাই, যেখানেই আপনি যাবেন সেটা হচ্ছে ভারতীয় মাল। ফলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে যদি চলতেন তাহলে পরে আপনাদের এত দুর্দশা হতো না। আর হ্যাপি দিওয়ালির কথা বলছেন, আমি যেভাবে বলেছি হ্যাপি দিওয়ালি হবেই, এবং হবে মানে হবে। আমি এটা পাকিস্তানের বেলা বলেছি, বাংলাদেশের ব্যাপারে বলছি। এবার হ্যাপি দিওয়ালির দিকে ধীরে ধীরে যাচ্ছে। আগে খাদ্যপণ্যটা বন্ধ যেদিন হবে, আমি বলেছিলাম অনেক আগে, যেদিনকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধ হবে আপনাদের বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘের ঘনঘটা গড়াবে। সেটা এখন এসে দাঁড়িয়েছে। একটা নির্মম সত্য কথা যদি আমাকে বলতে হয়, সেটা হচ্ছে আমরা যারা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে, সারা পৃথিবী লাফায় সেখানে বিনিয়োগ করবে, সারা পৃথিবীতে বাঙালিরা হাত চাইলেই ভিসা পাবে, সারা পৃথিবী থেকে মানে বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। বাস্তবতা হচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসলেন, পশ্চিমা বিশ্ব অনেকটা মুখ তুলে নিছে বাংলাদেশের উপর থেকে। বেশ কয়েকটা কারণের মধ্যে হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ, বিনিয়োগ অনেক ক্ষেত্রে আসে নাই, প্লাস সারাদিন মুখে মুখে ভারত না দিল্লি না ঢাকা এগুলো বললেও ভারত সরকারের সাথে একের পর এক চুক্তি কন্টিনিউ চলতেছিল, পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গা তৈরি হচ্ছিল। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস না বিএনপি কে খুশি রাখতে পারতেছেন, আওয়ামী লীগ তো খালি সুযোগ পাইলে হয়েছে, আর জামাতও ততটা খুশি না, এনসিপি ওনাকে এখন গাদ্দার ডাকে, সাংবাদিক ইলিয়াসও গালি দেয়, পিনাকিও গালি দেয়। তিনি যে আসলে কার কাছে ভালো আছেন এটা জানি না, তবে তিনার আমলে বাংলাদেশের জন্য বেশ কিছু দুঃসংবাদ আসতেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। হঠাৎ করে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন আইন করে বাংলাদেশের তালিকায় ফালাই দিল। এটা বাংলাদেশের জন্য পজিটিভ না, আমেরিকা যাবার স্বপ্নে কিন্তু ভাটা পড়ে যাচ্ছে। বেশ স্ট্রিক্ট কিছু আইন আগে ছিল, তবে বাংলাদেশের লিস্টে ছিল না, বাংলাদেশের লিস্টে তোলা হয়েছে। বাংলাদেশ সহ আরো 25টি দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত অথবা বন্ড জমা দিতে হবে। $15,000 রাইট নাও হিসাব করলে প্রায় আমার ধারণা প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা আপনাকে জামানত রাখতে হবে। তো কারা কারা এটা রাখতে হবে দেখেন, মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে যে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরো 2টি দেশ নেপাল এবং ভুটানও রয়েছে। অন্য দেশের কি হয় এটা আমার ফ্যাক্ট না, আমি আমার দেশ নিয়ে চিন্তা করছি। তবে আফ্রিকা, লাতিন আমেরিকার বেশ কিছু দেশও তারা নতুন করে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা B1 অথবা B2 ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন।
তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে 5,000 থেকে 15,000 ডলারের বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে। তবে নতুন এই নীতি কার্যকর হতে যাচ্ছে আগামী 21শে জানুয়ারি, অর্থাৎ আমি নিউজটি করছি 8 জানুয়ারিতে, আর এটা কার্যকর হবে 8 থেকে প্রায় 12 দিন পরে। যারা যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা এই টাইপের ভিসাতে যাবেন আপনাদেরকেও দিতে হবে। এখন ডিপেন্ড করবে 5,000 থেকে 15,000। তো এখন আমরা বাংলাদেশের মানুষ যারা ইউরোপে ঢুকি 98% রিফিউজি স্ট্যাটাসে ঢুকি, তাই না? অথবা ট্যুরিস্ট ভিসায় ঢুকি, ঢুকা গিয়ে আমরা আস্তে আস্তে নিজেদের জায়গা করি। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস। আস্তে আস্তে এখন অনেক স্টুডেন্ট ভিসা হচ্ছে, সেগুলো তো আমরা জালিয়াতি করি, যাইয়া ভাইকা টাইকা যাই, পড়াশোনা করি না। স্যাংজেনভুক্ত দেশগুলোর একটাতে ঢুকলে বাকিগুলোতে পরে করি, কাগজ লাগাই পর্তুগাল, সেটেল হইতে চাই ফ্রান্স, ইতালি বা অন্যান্য দেশে। এই যে জিনিসগুলো আমরা আমাদের জীবিকার তাগিদে করলো, ওই রাষ্ট্রগুলো কিন্তু বোঝে যে এই জাতি একটু বাটপাট টাইপের আমরা। তো এগুলো এখন আস্তে আস্তে ধরতে পারতেছে। এখন এই সিস্টেমটাতে ঝামেলা হচ্ছে কি, যে আমি যতদূর জানি পর্তুগাল অথবা ইতালি অথবা ফ্রান্স, ইউকে এই রাষ্ট্রগুলোতে চুক্তিভিত্তিক ভাবে ঢুকাই দেওয়া হয় 25 থেকে 30 লক্ষ টাকা। এখন এই টাকাটা বাইরে যাবে কেন? ওই যে আপনি ভিজিট ভিসায় ঢুকাই দিবে। এখন ভিজিট ভিসাটা আপনি যেখান থেকে নেবেন তাদের এম্বাসি যুক্তরাষ্ট্রে আসলেই, বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি আছে সেখান থেকে বলে লাগবে, বাবা তোমার তো 7 লাখ থেকে 19 লাখ টাকার মধ্যে যে কোনো একটা অঙ্ক আপনাকে দিবে, এটা আপনি জামানত রাখতে হবে। যদি ভাগ্যা যান ওই দেশে গিয়া অবৈধ হন তাহলে এই টাকা মায়ের, বুঝতে পারছেন যে এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না। আবার ট্যুরিস্ট ভিসায় ঢুইকা যদি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করেন অথবা অন্য কোনো ভিসা চেঞ্জের চেষ্টা করেন, সেইখানেও এই টাকা মায়ের, আর ওই কাগজই তো হবে না। তার মানে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সিস্টেমকে শক্ত করছে। আমরা সারাদিন আমেরিকারে গালি দেই, কিন্তু বিশ্বাস করেন এই দেশের 99% মানুষ, ট্রাম্প যদি বলে যে বাংলাদেশে আমি ধরেন 1 লাখ হিন্দুকে এবং খ্রিস্টানকে ভিসা দিব, বিশ্বাস করেন এই আবেদন 1 কোটি হয়ে যাবে। আর এই 1 কোটির মধ্যে 90 লক্ষ পাবেন মুসলিম। অনেকে কবে না বেটা না আমি না, আরে ভাই তুই একটা ভিসা দিলে তুইও করবি এই কাজ। বাঙালি যাতে চরম লেভেলের বাটপার, মনে মনে কবে আল্লাহ ভিসাটা পাওয়ার পরে আমেরিকা ঢুকালা তওবা কইরা ফেলবো, আল্লাহ একবার খালি আমেরিকা যাইতে দেন। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের ইমানি বাস্তবতা, বুঝতে পারছি। সারাদিন মুখে মুখে যতই বলেন, আপনারা যদি বলে ইউরোপের একটা ভিসা আছে 5 লাখ, নির্ঘাত হবে জায়গা জমি বেচা দৌড় দিবেন, সৌদিতে যাবেন না। বাস্তবতা না, দিন শেষে ওইটা নিয়েই বেশি সমালোচনা করি, যেটার কাছে যাওয়ার আমার যোগ্যতা নাই, যেটারে পাওয়ার আমার ক্ষমতা নাই। একটা ছোট্ট উদাহরণ দেই, বাংলাদেশে যখন দেখবেন কোনো আন্দোলন হয়, মনের সুখে মানুষ পাবলিকের গাড়ি ভাঙে। কেন ভাঙে জানেন? কারণ এই দেশে তথ্য সূত্র অনুযায়ী মাত্র 2 থেকে 3% মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। তার মানে 97% মানুষ আমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করি না। কোনো কোনো তথ্য অনুযায়ী যেটা 5%। এই যে গাড়িতে থাকা, গাড়িতে চড়া আর না চড়ার মধ্যে তো একটা সামাজিক বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্য আছে। তো হয় কি যে আপনি ধরেন কঠোর রোদ্রের মধ্যে জ্যামে পড়ে আছেন, ঢাকা শহরের পিচ ঢালা রোদ চকচক করে পড়তেছে, আপনি ঘামতেছেন, ভাবি বোরকার মধ্যে টপটপাইয়া, হ্যাঁ, আর বাচ্চাগুলার এরকম ফু দিতেছেন। পাশে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে একজন লোকের বাচ্চা, তার আইসক্রিম খাচ্ছে, গলতেছে না। আপনার বাচ্চার আইসক্রিম কিনা খাওয়ার আগে টপাই টপাই পড়ে যেতেছে। বাস্তবতা তো এটাই, তাই না? আমরা জ্যামের মধ্যে দেখি, এমন সময় দৃশ্যগুলো অবলোকন করি যে কি ঘটে আশেপাশে। আর গাড়ির মধ্যে থাকা সেই বাচ্চার মা খুব সুন্দর সাজ দিছে, গলে নাই, ভাবির পাউডার দিয়া হয়েছিল, আপনিও জানতেন না। ওই রৌদ্রের মধ্যে ভাবিরে দেখা এতলা পাউডার দিছ, কয়জোট করছো মেকআপ, ঘামের দুর্গন্ধ। তো গাড়িতে থাকা যে ভাবি, চেহারাটা খুব চকচক দেখা যাচ্ছে, ওই যে মেকআপ যা দিয়ে আসছিল গ্লাস দিয়ে তাই দেখা যাচ্ছে। বাচ্চাটা আইসক্রিম খাচ্ছে, ভেতরে গান বাজতেছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই গান শুই না পাশে থাকা রিক্সায় অটোতে থাকা মানুষের মেজাজ গরম হইতে থাকে কোনো কারণ ছাড়াই। তার মধ্যে তখন ফিল হয় বৈষম্যের জায়গা। আর এই যে ফিলিংস গুলা যখন কোনো আন্দোলন হয়, এই যে গাড়ি দেখলেই বাই বিষ ওঠে। একজন গাড়িওয়ালা কখনোই আরেকজন গাড়িওয়ালার গাড়িতে হাত দেয় না, কারণ সে জানে একটা গাড়ি কিনা আসলেই কতটা কষ্টকর। একটা গাড়িতে চড়তে গেলে মানে লাইফের কতটা স্ট্রাগলের জায়গা শেষ করে আসতে হয়। তো বাঙালির মধ্যে যেই জিনিসটা আমাদের এফোর্টের মধ্যে নাই, সুযোগ পাইলে এটা সবার আগে ভাঙি। এইটাই না মাইরা দিতেছে, লাঠি না ভাঙা ফেলতেছে, আগুন জ্বালাই দিতেছে। কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য তার জায়গা জমি বিক্রি করছে, কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য ব্যাংকে লোন নিছে, নানান কারণে হইতে পারে। আপনি এসে ঠাস করে ভাঙা ফেললেন, জ্বালাই দিলেন,
একটা লুকিং গ্লাসের দামে তো ভাই আপনি কামাই করেন না মাসে, এরকম আমরা অনেকে আসি না, আসি। তো আমেরিকার বেলায় আমার কাছে মনে হয় ইউরোপ আমেরিকার বেলায় বাংলাদেশের যে আমরা এক শ্রেণীর মুসলিম আছি, সারাদিন গাইল্লাই তলে তলে আমরা ইউরোপে যাওয়ার লাগাই বিভিন্ন জায়গায় টাকা দিয়ে রাখছি, আর যার কোনো গতি নাই তে মিডিল ইস্ট। এটা হচ্ছে ফ্যাক্ট। তবে ট্রাম্পের এই আইনে অনেক ধরনের পরিবর্তন এখানে সামনে আসতে যাচ্ছে, আর এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলেই ঘটতেছে। রাজনীতিবিদরা বলতেছেন যে দেখো দেখো, এখন এখানে কি ডক্টর ইউনূসের কোনো ভূমিকা আছে? কিছুটা আছে, কারণ আমেরিকা রাষ্ট্রের প্রধানদেরকে দেখা দেখা, বিশেষ করে ট্রাম্প, তারা সম্পর্ক তৈরি করে আবার নষ্ট করে, টাইট দেয় আবার ছাড়ও দেয়। তো আমরা মনে করি ডক্টর ইউনূস আগামী অল্প কয়েকদিন ক্ষমতায় আছেন, তিনি থাকাকালীন এই যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের উপর যে লিস্টে তোলা হচ্ছে বা চাপগুলো দেওয়া হচ্ছে, এগুলোতে তিনি তার চ্যানেল বা লিঙ্ক ব্যবহার করে আমরা চাই বাংলাদেশের জন্য কিছু পজিটিভিটি করাবেন। ভালো থাকুন।